সকালবেলা। বর্ণ ঘুম থেকে উঠে বিন্দু বলে ডাকে, বাট সাড়া না পেয়ে নিচে নামে। কালকের কথা মনে পড়ে যায়। ও দৌড় দেয় বাগানের দিকে। রুমের দরজা খুলে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে বিন্দু বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে, এক হাতে স্যালাইন ও অন্য হাতে ব্লাড পুশ করা। চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে, কোনো সেন্স নেই। পাশে ডক্টর সবকিছু চেক আপ করছে, আর বর্ণ বিন্দুর মাথার পাশে বসে অনুশোচনায় ভুগছে। কারণ আজকে বিন্দুর এই অবস্থার জন্য দায়ী শুধু বর্ণ। সে প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছে, হিংস্র পশুর মতো ব্যবহার করছে 3 দিন যাবত, যার ফলে বিন্দুর মতো নিষ্পাপ একটা মেয়ে আজকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তাহলে শুনুন। বর্ণ যখন বিন্দুর কথা মনে পড়ে তখনও দৌড় দিয়ে বাগানের পূর্ব দিকের ঘরটার দিকে যায়, যেখানে বিন্দুকে সারা রাত আটকিয়ে রেখেছিল। তালা খুলে ভিতরে গিয়ে বর্ণের চোখ কপালে উঠে যায় ফ্লোরে রক্ত দেখে। নিচে বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে, আর হাত দিয়ে ব্লাড বের হচ্ছে ওর, যার জন্য ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বর্ণ বিন্দুকে ওই অবস্থা থেকে তুলে তার রুমে নিয়ে আসে এবং তাদের ক্লিনিকের ডক্টরের কাছে ফোন করে। ডাক্তারি যত সামগ্রী আছে সব নিয়ে আসতে বলে। সব মিলিয়ে ছোটখাটো একটা হসপিটাল দেয় চৌধুরী নিবাসে। কজ বিন্দুকে এই অবস্থায় হসপিটালে অ্যাডমিট করলে মিডিয়ার সামনে হেনস্থা হতে হবে, আর বিন্দুর অবস্থাও খুব খারাপের দিকে যাচ্ছে। বিন্দু তখন তেলাপোকা দেখে ভয় পেয়ে যায়, আর শরীর প্রচন্ড উইক ছিল, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ার আগে তার হাত যায় তার পাশে রাখা টেবিলের গ্লাসের উপর, যা ভেঙে তার হাতে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তারপরে তার জ্ঞান ফেরেনি। বর্তমানে ডক্টর বিন্দুর হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, আর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের জন্য অনেক রক্ত দিতে হচ্ছে। একটা ইনজেকশন পুশ করেছে। ডক্টর বর্ণকে বলল, মিস্টার চৌধুরী, রোগীর এই অবস্থা কিভাবে হলো? বর্ণ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ডক্টরের দিকে। তার কাছে কোনো উত্তর নেই। কি বা উত্তর দেবে? ও তো মেতেছিল প্রতিশোধের নেশায়, যার ফলস্বরূপ বিন্দুর এই অবস্থা। একটা অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আর একটা অন্যায় করেছে ও, নিষ্পাপ ফুলের মতো ছোট্ট মেয়েটার সাথে। ডক্টরের কথায় বর্ণের ঘোর কেটে গেল। ডক্টর বলল, পেশেন্ট এখনো পুরোপুরি বিপদমুক্ত না। 24 ঘন্টা না যাওয়া অবধি কিছু বলা যাবে না। আরেকটু দেরি হলে বাঁচানো যেত না। ঠিক সময় ফোন করেছেন আপনি মিস্টার চৌধুরী। বর্ণ অসহায়ভাবে বলল, ডক্টর, ও বাঁচবে তো? সব আল্লাহর ইচ্ছা। ওনাকে ডাকুন, আর হসপিটালে অ্যাডমিট করালে ভালো হতো। ডক্টর, যত টাকা লাগে আমি দিব। আপনি সবকিছু এই বাড়িতেই করুন। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর এসে দেখে যাব। আর 2জন নার্স পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ ডক্টর। এটা আমার কর্তব্য। ডক্টর চলে গেল। বর্ণ বিন্দুর হাত ধরে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করতে থাকে। কেন এমন হলো আমার সাথে? কেন আমি সব কাছের মানুষদের হারিয়ে ফেলি? আমি তোমায় এভাবে কষ্ট দিতে চাইনি বিন্দু, বিশ্বাস করো। আমি তো চেয়েছি তোমার বাবার অন্যায়ের প্রতিশোধ নিতে। আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা, কিন্তু আমি বেলাল জামাকে ছাড়বো না, কিছুতেই না। ওর শাস্তি ওকে পেতেই হবে। বর্ণ কথাগুলো বিন্দুর হাত ধরে ফ্লোরে বসে চিৎকার করে বলছে আর কাঁদছে। এর মধ্যে মণিমা আর বর্ষা চিন্তিত হয়ে রুমে ঢোকে। বর্ণ ওদের দেখে ঘাবড়ে যায়। মণিমা, তোমরা তো 1 সপ্তাহ পর আসার কথা ছিল না, তবে আজকে কেন? মণিমা আর বর্ষার চোখ পড়ে বেডে পড়ে থাকা বিন্দুর দিকে। বিন্দুকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত মেয়েটা কি অবস্থায় ছিল। বর্ণ কিছু বলতে যাবে তার আগেই মণিমা গায়ের জোরে বর্ণকে ঠাস করে থাপ্পড় দেয়। বর্ণ গাল ধরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বর্ষাও ঘাবড়িয়ে যায়, কারণ ওদের মণিমা কখনো ওদের গায়ে হাত দেয়নি, বাবা মার অভাব বুঝতে দেয়নি, আর আজকে কিনা দাদার গায়ে হাত তুলেছে। তবে এটা হবারই ছিল। দাদা যা করেছে মোটেও ঠিক করেনি। মণিমা বর্ণের কাছে গিয়ে বলতে শুরু করে, অনেক হয়েছে, আর না। কি পেয়েছিস তুই নিজেকে? হিংস্র জানোয়ারের মতো কাজ করেছিস। ছোট্ট একটা মেয়েকে এভাবে শাস্তি দিতে তোর বিবেকে বাঁধলো না?
আমি ভেবেছিলাম মেয়েটা তোকে তার ভালোবাসা দিয়ে তোর ভেতরের প্রতিশোধের আগুনটাকে নিভিয়ে দিবে, কিন্তু এখন দেখছি তুই মেয়েটার জীবনের আলো নিভিয়ে দিচ্ছিস। কিন্তু আমি তা হতে দেব না। তুই মেয়েটাকে এখানে থাকলে মেরে ফেলবি। ও সুস্থ হয়ে গেলে আমি ওকে ওর বাসায় দিয়ে আসব। ওর বাবা আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই, তোরা দুজনেই খুনি। আগে যদি জানতাম তুই বড় হয়ে প্রতিশোধের নেশায় এভাবে তোর থেকে 11 বছরের ছোট মেয়ের ওপর এভাবে অত্যাচার করবি, তাহলে তোকে আমি তোর বাবা মা ও পরিবারের সাথেই মাটি চাপা দিয়ে আসতাম। বর্ণ এতক্ষণ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ওর মধ্যে অনুশোচনা হচ্ছে। ও মণিমাকে কখনো এরূপে দেখেনি, আজ নতুন দেখছে। কিন্তু শেষের কথা শুনে বর্ণ আর নিজেকে আটকিয়ে রাখতে পারেনি। হনহন করে রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাবে জানে না, তবে ওর কোনো সেন্স নেই। গাড়ি চলছে ফুল স্পিডে। মণিমা রাগের মাথায় এতগুলো কথা বলে ফেলল, বুঝতে পারেনি। যখন বুঝলো তখন বর্ণ চলে গিয়েছে। মণিমা কি করবে বুঝতে পারছে না। একদিকে রাগী জেদি বর্ণ, আর অন্যদিকে সরল সোজা মিষ্টি মেয়ে বিন্দু। মণিমা কি পারবে দুই পরিবারের প্রতিশোধের আঁচ থেকে বর্ণ আর বিন্দুকে রক্ষা করে ওদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে? পারবে কি সব প্রতিশোধের নেশা এখানেই শেষ করতে? মণিমা তো আর কাউকে হারাতে চায় না। এটুকু জীবনে সে অনেক কিছু হারিয়েছে। রাতের আকাশে শত শত তারা, সেই তারাগুলোর মাঝে উঠে আছে এক ফালি চাঁদ। চাঁদ দূর থেকে দেখতেই সুন্দর, কিন্তু ধরা ছোঁয়া যায় না। আকাশে সব মেঘ কেটে যেমন রোদ উঁকি দেয়, ঠিক তেমনি রাতের সব অন্ধকার কেটে নতুন সকালের আগমন জানান দেয়। এই সকাল কারো জন্য খুশি নিয়ে আসে, আবার কারো জন্য জীবন রাতের অন্ধকারের মতো রয়ে যায়। ঠিক তেমনি আরও একটি রাত কেটে সকালের জানান দিচ্ছে। চারিদিকে পাখির কলরব, কিন্তু জান্নাত মঞ্জিলে সব যেন থেকেও নেই। কি করে থাকবে? বাড়ির সকলের মধ্যমণি যে আজ অন্যের বাড়িতে। বিন্দু চলে যাওয়ার পর থেকে এই বাড়ির সব সুখ চলে গিয়েছে। বেলাল জামান আক্কাসকে ডেকে এক কাপ চা দিতে বলল। আক্কাস এসে এক কাপ চা বেলাল জামানের হাতে ধরে দিয়ে বলে, মামুনি চলে যাওয়ার পর থেকেই আপনি কিচ্ছুটি মুখে দেননি। এভাবে চললে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনার তো প্রেশার, হার্টের সমস্যা আছে সাহেব। ওষুধগুলো নিয়মিত না খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন সাহেব। কথাগুলো বলে আক্কাস ঘাড়ে রাখা গামছা দিয়ে নিজের চোখ মুছে নিল। আক্কাস এই বাড়ির বহু আগের গৃহকর্মী। বেলাল জামান এবার কেঁদে দিয়ে বলে, আক্কাস, আমি কিভাবে ভালো থাকি? আমার আদরের মেয়েটা আজ আমার শত্রুর বাড়ি। আমি কিছুই করতে পারছি না, জানি না আমার মেয়েটা কেমন আছে। আমি কি করে ভালো থাকি আক্কাস? আমার ভালো থাকার ঔষধই যে অন্য বাড়িতে। জানি না কিভাবে রেখেছে আমার ছোট্ট প্রিন্সেসকে। সব ঠিক হয়ে যাবে সাহেব, আপনি কাঁদবেন না। চৌধুরী নিবাসে কাল থেকে বিন্দুর জ্ঞান ফেরেনি, আর বর্ণ বাড়ি ফেরেনি কাল থেকে। সব মিলিয়ে বর্ষা ও মণিমা খুব টেনশনে আছে। ছেলেটাকে ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু কি করবে? একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে এভাবে খেলছে, না বলেও উপায় ছিল না। মেয়েটার অবস্থা এখনো বিপদমুক্ত না। ডক্টর বারবার এসে দেখে যাচ্ছে। মেয়েটার কিছু হলে তার বাবাকে কি জবাব দেবে আনোয়ারা চৌধুরী? মাথায় হাত দিয়ে বিন্দুর কাছে বসে আছে। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ছোট্ট পুতুল। মণিমা, আজ না শ্রাবণ ছাড়া আর কথা। মণিমার চোখটা লেগে যায়। কাল সারা রাত জেগে বিন্দুর সেবা করছে। কুসুমের ডাকে চোখ খুলে বলতে থাকে, আমি তো ভুলেই গেছিলাম ছেলেটা আজ কত বছর পর দেশে ফিরছে। কুসুম, তুই ভোলাকে বাজারে দিয়ে পাঠা। ছেলেটা কি কি পছন্দ করে তার সব রান্না হবে। আর তোর ছোট সাহেব কি এসেছে? না মণিমা, এখনো আহেনি। বর্ষা কি করে রে? আফামনি তো তার ঘরেই আছে। সকালে না কফি পাঠাইছিলাম ঘরে। ও, তুই যা এখন এখান থেকে, সব রান্নার ব্যবস্থা কর গিয়ে। শ্রাবণ হলো বর্ণ ও বর্ষার কাজিন। ছোটবেলায় তার বাবা মা মারা যায়। নিজের বলে চৌধুরী বাড়ির মানুষ ছাড়া কেউ নেই। লেখাপড়ার জন্য ছোট থাকতেই ইউএসএ চলে যায়। আজকে লেখাপড়া শেষ করে দেশে ফিরছে। মণিমা শ্রাবণকে খুব ভালোবাসে। কখনো বর্ণ, বর্ষা ও শ্রাবণকে আলাদা চোখে দেখেনি। বিন্দুর জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো অসুস্থ। ভালোভাবে চোখ খুলে তাকাতে পারছে না।
ডাক্তার বলছে ঠিকভাবে পেশেন্টের ঔষধ ও কেয়ার নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মণিমা বিন্দুকে স্যুপ খাইয়ে দিল। বিন্দু চুপচাপ খেয়ে নেয়, কোনো কথা বলে না। মেয়েটা বড্ড অবুঝ ও অভিমানী। হবেই না কেন, বয়স তো খুব কম। ধরতে গেলে বর্ষা ও বিন্দু সমবয়সী। ছোটবেলায় দুটোতে একসাথে কত খেলা করত। বর্ষা ও বিন্দু তো খুব ছোট ছিল, আর সবাই তখন এক বাড়িতে থাকতো। এদিকে বর্ণ, অর্ণ আর শ্রাবণ তখন ওরা 8-এ পড়তো। ওরা তিনজন সবসময় এদের পিছে লাগত, আর বর্ষা ও বিন্দু শুধু কাঁদত। এসব ভাবতে ভাবতে মণিমা হেসে ফেলে, কিন্তু বেলাল জামানের কথা মনে পড়ে। মুখের হাসি বিষ হয়ে যায়। এর মধ্যে ডাক পড়ে কুসুমের। মণিমা আহেন, শ্রাবণ স্যার আইসা পড়ছে। কোথায় আপনি? মণিমা সুপের বাটিটা বেডসাইডে রেখে বিন্দুর মুখ মুছে দিয়ে ওকে শুইয়ে দেয় আর ঘুমাতে বলে। বিন্দু কিছুই বুঝছে না, প্রশ্নও করেনি। ও ওর ভাগ্য মেনে নিয়েছে। হয়তোবা ওর ভাগ্যে এই নরকই লেখা ছিল, কিন্তু ও বর্ণকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। মণিমা খুশি হয়ে নিচে চলে যায়। শ্রাবণ এসে মণিমাকে জড়িয়ে ধরে বলে, আমার জুলিয়েট কেমন আছে? রোমিও কি তার জুলিয়েটের খবর নিয়েছে? রোমিও তো তাহলে ভারী অন্যায় করেছে। শয়তান ছেলে, নিজের অন্যায় নিজেই স্বীকার করেছিস। এতদিন পর মনে পড়লো এই বুড়ির কথা। দেশে একবারও আসার প্রয়োজন মনে করলি না? সরি মণিমা, তুমি তো জানো আমি বিদেশে কেন পড়ে থাকতাম। শ্রাবণ, আগের কথা মনে করিস না দাদু ভাই। কুসুম, আমার দাদু ভাইকে নিয়ে যা, ওর রুম দেখিয়ে দে। মণিমা, কাউকে দেখছি না যে। বর্ণ বাসায় নেই, বর্ষা ঘরেই আছে, আর বর্ণের বউ তার ঘরে। মণিমা কি বলো, বর্ণ বিয়ে করেছে আর আমি জানি না? ও আগে আসুক বাসায়। বৌমণি কোথায়, আমি দেখা করব। সে অনেক কাহিনী, আমি পরে সব বলবো। আগে ফ্রেশ হয়ে ডিনার করে নে, ওর বউ অসুস্থ। শ্রাবণ তার রুমে গেল, কিন্তু আশেপাশে একজনকে খুঁজছিল। রাতে মণিমা আর শ্রাবণ একসাথে ডিনার করলো। বিন্দু অসুস্থ, তার রুমে কিন্তু বর্ষা। ও কেন আসেনি? শ্রাবণের মনে প্রশ্ন। রাতে ডিনার সেরে সবাই উঠে গিয়ে যে যার রুমে চলে গেল। বর্ণ এখনো আসেনি। ফোনে ট্রাই করছে, বাট অফ। মণিমা শোয়ার আগে বিন্দুকে দেখে গেল। গায়ে একটু জ্বর আছে। ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল মণিমা তার ঘরে। মণিমার শরীরও তেমন ভালো না। কুসুমকে বলল বর্ণ এলে খাবার দিতে, আর বিন্দুকে একটু মাঝে মাঝে এসে দেখে যেতে। রাত 2টো। বর্ণ মাতাল হয়ে বাসায় আসে। এসে সোজা তার রুমে যায়। কোনো দিকে না তাকিয়ে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে চোখ যায় বেডে শুয়ে থাকা পরীর দিকে। রোগা পাতলা গড়নের, গায়ে বাসন্তী ও কলাপাতা রঙের শাড়ি। কি সুন্দরী না লাগছে দেখতে। ডিম লাইটের আলোয় আরো বেশি ভালো লাগছে। চোখ দুটো টানা টানা, গায়ের রং দুধে আলতা। লম্বা চুলগুলো মুখের উপরে পড়ে আছে। গোলাপি ঠোঁট যেন বর্ণকে টানছে বিন্দুর দিকে। বর্ণ নেশাগ্রস্ত হয়ে বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে। বিন্দুর জ্বর এসেছে, কিন্তু ওসব দেখছে। বর্ণ বিন্দুর খুব কাছে যায়। বিন্দু চোখ খুলে তাকায়। কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ সে অসুস্থ ছিল। কথা বলার মতো অবস্থায় ছিল না। বর্ণ বিন্দুর এতটা কাছে গিয়েছে যতটা কাছে গেলে দুজন মানুষের নিঃশ্বাস এক হয়ে যায়। বর্ণ বিন্দুর গোলাপি ঠোঁট দুটো নিজের ঠোঁটে ভরে নিল। বর্ণ বিন্দুর হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়। বিন্দুর পা দুটো বর্ণের পায়ের সাহায্যে আটকিয়ে দেয়। বিন্দু চাইলেও আটকাতে পারল না। বর্ণের ছোঁয়ায় বিন্দু কেঁপে উঠছে। বর্ণের ঠোঁট জোড়া বিন্দুর গলার নিচে তিলের উপরে যায়। একসময় বিন্দুও বর্ণের সাথে তাল মিলালো। বর্ণের ঠোঁটের ছোঁয়া বিন্দুকে পাগল করে দিচ্ছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বেডে। আকাশে পূর্ণ চাঁদ। দুজন মানুষ মেতে গেছে তাদের অপূর্ণ ভালোবাসায়। পাওয়া না পাওয়া প্রতিশোধ সব একদিকে রেখে মেতে উঠেছে তাদের এক হয়ে যাওয়ার লড়াইয়ে। পরম আবেশে দুজন দুজনের কাছে ধরা দিচ্ছে। কেউ বা নেশাগ্রস্ত হয়ে কাছে টেনে নিয়েছে, আবার কেউ বিবেকের কাছে হার মেনে অন্যের ভালোবাসার ছোঁয়ায় সাড়া না দিয়ে থাকতে পারছে না বলে তার কাছে ধরা দিয়েছে। সব মিলে এই চন্দ্রিমায় হার মেনে গেল দুজন দুজনের কাছে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ। জানালা ভেদ করে আসছে মিষ্টি রোদ, যা পড়েছে বর্ণের মুখে আর বিন্দুর পিঠে।
সকালের মিষ্টি রোদ বর্ণের চোখে পড়াতেই একটু একটু করে বর্ণ চোখ খোলার চেষ্টা করছে। বুকের উপরে ভারী কিছু অনুভব করছে। তা কি ভালো করে বোঝার জন্য চোখ দুটো ভালো করে খুলে তাকিয়ে ও নিজেই শকড। এ কি করে সম্ভব? আমি তো কালকে বারে ছিলাম, ড্রিঙ্কস করছিলাম, তারপর কিছু মনে পড়ছে না কেন? আহ, বর্ণ মাথাটা দুহাত দিয়ে ধরল। মাথাটা কেন জানি ভারী ভারী লাগছে। উফ! তারপর নিজের অজান্তেই হাত গেল তার বুকের উপর চুপটি মেরে ঘুমিয়ে থাকা ছোট্ট পরীর দিকে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ তার বুকের উপর। কিন্তু এই মেয়েকেই তো সে এতদিন কষ্ট দিয়েছিল। ক্ষমা করবে কি তার পিচ্চিটা? মনের ভিতরে নানান জমানো প্রশ্ন। এসব ভাবতে ভাবতে ও ভালোভাবে খেয়াল করে বিন্দু ও নিজের দিকে। দুজনের কারো শরীরে কাপড়ের ছিটে ফোঁটাও ছিল না। চাদর দিয়ে তাদের শরীর ঢাকা। বর্ণের আস্তে আস্তে সব মনে পড়ছে ও নেশার ঘোরে কি করে ফেলছে। যদিও বিন্দু ওর বউ, কিন্তু ও নেশা করা অবস্থায় বিন্দুর মতামত না নিয়ে এটা ঠিক করেনি। নিজেকে নিজের কাছেই ছোট মনে হচ্ছে। বর্ণ কিছু ভাবতে পারছে না। বিন্দুও নড়ে চড়ে উঠল। একটু সময় নিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সে বর্ণের বুকে। বর্ণকে খুব শক্ত করে ধরে আছে। তারপর নিজের দিকে তাকিয়ে নিজের অবস্থা ও কাল রাতের কথা মনে পড়তে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে বর্ণের উন্মুক্ত বুকে পড়ে যায়। বর্ণ চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভবে বুঝতে পারছে। বিন্দু চাদর শরীরে জড়িয়ে একবার বর্ণের দিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। বিন্দু যাওয়ার পরে বর্ণ চোখ খোলে এবং তার খুব খারাপ লাগে। সে এমন করতে চায়নি। ও তো শুধু প্রতিশোধ নিতে বিয়ে করেছিল। বিন্দু ওয়াশরুম থেকে গোলাপি রঙের শাড়ি পরে চুলে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে। দুজনের চোখাচোখি হয়। বিন্দু চোখ সরিয়ে নেয়। বর্ণ এক ধ্যানে বিন্দুর দিকে তাকিয়ে থাকে। বিন্দু চুলগুলো মুছে রেডি হয়ে নিচে চলে যায়। বর্ণ বিন্দুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিন্দুকে নিচে নামতে দেখে মণিমা বলে উঠল, এ কি, তুমি নামছো কেন বৌমনি? তুমি তো অসুস্থ, তোমার খাবার আমি কুসুমকে দিয়ে পাঠিয়ে দিব, তুমি ওপরে যাও। বলে বিন্দু ডাইনিং টেবিলের দিকে যায়। চোখ পড়ে বসে থাকা 27-28 বছর বয়সী একটা ছেলের দিকে। ছেলে বললে ভুল হবে, যুবকের দিকে। সেই অচেনা লোকটি মণিমাকে প্রশ্ন করে, মণিমা, এই ছোট্ট পুটুলটি কে গো? এটা তো বর্ণের বউ। ও আচ্ছা। বলে শ্রাবণ বিন্দুর দিকে এগিয়ে গিয়ে বলে, পুতুল ভাবি, আমি কিন্তু তোমার বড় দেবর, বুঝলে? বিন্দুর অস্বস্তি ফিল হচ্ছে। তার মধ্যে উপর থেকে বর্ণ নেমে আসে। বর্ণকে দেখে শ্রাবণ দৌড়ে তাকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে নেয়। শ্রাবণ বলতে শুরু করে, শালা, বিয়ে করলি অথচ আমায় একটি বারও বলার প্রয়োজন মনে করলি না? ভাই ঠিক তা না, হঠাৎ করেই হয়ে গেল। তুই কখন আসলি? আমি তো কাল রাতে এসেছি। আমি চাইছিলাম তোকে সারপ্রাইজ দিতে, আর তার আগেই আমি নিজেই সারপ্রাইজ পেলাম। আসলে নানা টেনশনে তোকে বলতে ভুলে গেছি। ভুলে না, বল সময় পাসনি। এত সুন্দর বউকে সময় না দিয়ে কি আমায় দিবি? এত সুন্দর বউ রেখে কি ঘুম হয় তোর? ওদের কথা চলছে। বিন্দু মণিমার কাছে বসে আছে। মণিমা বলে, অনেক কথা হলো, এবার খেতে এসো বর্ণ শ্রাবণ। কুসুম, ওপরে গিয়ে বর্ষাকে ডেকে নিয়ে আয়। বর্ষার কথা শুনে শ্রাবণের বুকের ভিতর কেমন জানি করে ওঠে। সবাই খেতে বসে। বর্ষাও এসে যায়, কিন্তু ও আজকে অন্য দিনের মতো কথা বলছে না। চুপচাপ খেয়ে উঠে যায়। মণিমার আদেশ বিকালে সবাই একসাথে ঘুরতে যাবে। বর্ণ, বর্ষা, বিন্দু ও শ্রাবণ। তাই সবাই খেয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। বিন্দু ওর রুমে না গিয়ে বর্ষার রুমে যায়। বিন্দু গিয়ে দেখে বর্ষা শুয়ে আছে। শরীর খারাপ নাকি তোমার? না ভাবি, আমি ঠিক আছি। তো মন খারাপ? আজকে তোমায় অন্যরকম লাগছে। খাবার খেতে গিয়েও আজকে কথা বলনি, কি হয়েছে আমায় বলো। কিছু না বৌমনি। বলে বর্ষা বিন্দুকে জড়িয়ে ধরে। 5টায় বর্ণ ও শ্রাবণ গাড়িতে ওয়েট করছে বর্ষা ও বিন্দুর জন্য। বর্ষা ও বিন্দু দুজন রেডি হয়ে গাড়ির কাছে আসে। বর্ণের চোখ আটকিয়ে যায় বিন্দুকে দেখে। বিন্দু কালো রঙের জামদানি পরেছে, হালকা মেকআপ, লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে।
শরীরে হালকা গহনা, সব মিলে এক অপরূপাকে দেখছে বর্ণ। এদিকে শ্রাবণ সামনে তাকিয়ে দেখে বর্ষা লাল রঙের লং জামা পরে এসেছে। ওকে দেখতে খুব সুন্দর লাগছে। দুজনের চোখাচোখি হওয়ায় দুজন চোখ নামিয়ে নেয়। শ্রাবণ বর্ণকে হালকা ধাক্কা দেয়, ওর ঘোর কেটে যায়। বর্ণ ড্রাইভিং সিটে বসে, তার পাশে বিন্দু, পিছনে শ্রাবণ ও বর্ষা। ওরা একটা নদীর পাড়ে যায়। বিন্দু নদী দেখে এগিয়ে যায়, পিছনে বর্ণও যাচ্ছে। এদিকে বর্ষা ও শ্রাবণ দাঁড়িয়ে আছে। সব নীরবতা ভেঙে শ্রাবণ বর্ষাকে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আছি একটু ভালো একটু খারাপ। একটু ভালো একটু খারাপ কেন? একটু ভালো কারণ অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো, একটু খারাপ কারণ যার জন্য এসেছি সেই তো আমার সাথে কথা বলে না। সে কে, ভাবি নাকি? বলতে পারো। শ্রাবণের কথা শুনে বর্ষার চোখে পানি আসে। ও নিজেও জানে না কেন। এদিকে বিন্দু ও বর্ণ দুজন দুপ্রান্তে দাঁড়িয়ে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না। বিন্দু বলছে না রাগে ভয়, আর বর্ণ ও যা করেছে এতে করে বিন্দুর সাথে কথা বলতেও ওর লজ্জা করছে। বর্ণ, বিন্দু, বর্ষা ও শ্রাবণ একসাথে নদীর পাড়ে এসেছিল ঘুরতে। বিশেষ করে বর্ণের আচরণে বিন্দুর মন ভীষণ খারাপ। সেজন্য বর্ণ বিন্দুকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যাতে করে বিন্দুর মন ভালো হয়ে যায়, কারণ বিন্দু নদী ভীষণ পছন্দ করে। বর্ণ বিন্দুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ পড়ে পাশ দিয়ে যাওয়া বৃদ্ধ লোকের দিকে, যে কিনা সাততালি দেওয়া ড্রেস পরে একটা থালা হাতে নিয়ে ভিক্ষা করছে। লোকটা তাদের দিকেই এগিয়ে আসছে, কিন্তু বর্ণের কেন জানি লোকটাকে খুব চেনা চেনা লাগছে। লোকটা লাঠি ধরে হাঁটছে, সম্ভবত একটা পায়ের সমস্যা আছে। চোখেও ঠিকমতো দেখতে পারছে না। মাথার চুলগুলো বড়, অনেকদিন ধরে না কাটলে যেমন হয়। তাছাড়া লোকটার দাড়িও অনেক বড়। লোকটি বর্ণের কাছে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাহেব, একটু টাকা দেন না সাহেব, অনেক দিন ধরে কিছু খাইনি। বর্ণ 500 টাকার একটা নোট বের করে তার সামনে ধরে তাকে এক ধ্যানে দেখছে। চোখ দুটো খুব চেনা চেনা লাগছে তার। আমি কি লোকটাকে চিনি? হঠাৎ করে বর্ণ বলে উঠল, আপনি আকবর চাচা না? লোকটি বর্ণের কথা শোনা মাত্রই হাতের টাকা নিচে ফেলে দিয়ে ওই পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দৌড় দেয়। যদিও বেশি দূর যেতে পারেনি, কারণ ওর দৌড় আর স্বাভাবিক মানুষের হাঁটা একই কথা। বর্ণ তার আগেই লোকটিকে ধরে ফেলে। লোকটি কিছু একটা বলতে চাইছিল বর্ণকে, তার আগেই পাশের থেকে কেউ গুলি করে পালিয়ে যায়। বর্ণ চিল্লিয়ে ওঠে। না। বর্ণ দেখে একটা ছেলে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। বর্ণ জনিকে ফোন দিয়ে বাইকের নাম্বার দেয় এবং ধরার জন্য ঠিকানা দেয়। এদিকে শ্রাবণ ও বর্ষা দুজন পাশাপাশি হাঁটছিল, যদিও হাত ধরে না। হঠাৎ করে গুলির আওয়াজ ও বর্ণের চিৎকার শুনতে পেরে দৌড়ে সেদিকে যায়। বিন্দুরও একই অবস্থা। তারা এসে দেখে একটি অচেনা বৃদ্ধ লোক গুলি খাওয়া অবস্থায় নিচে পড়ে আছে। তার পাশে বর্ণ লোকটিকে ধরে আছে। লোকটি বর্ণকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শ্রাবণ বলে, কে ইনি? শ্রাবণ, এখন এসব বলার সময় নেই। তুই চাচাকে ধর, হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো চাচা বাঁচবে না। বর্ণ ও শ্রাবণ দুজন লোকটিকে গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। শ্রাবণ ড্রাইভিং সিটে, পিছনে লোকটি ও বর্ণ। বর্ণ বিন্দু ও বর্ষাকে ড্রাইভারের সাথে অন্য গাড়িতে পাঠিয়ে দেয়। বিন্দু ও বর্ষা ভয়ে অন্যরকম হয়ে গিয়েছে। বর্ণ হেসে মনে মনে বলে, গ্যাংস্টারের বইয়ের এমন অবস্থা, কিন্তু আকবর চাচাকে যে করেই হোক সুস্থ করতেই হবে। ইনি চৌধুরী মঞ্জিলার পুরনো চাকর, সব বলতে পারে। এই লোক সব খুনের সাক্ষী, সে সব পাপের সাক্ষী। শ্রাবণ, তুই এখন বলছিলি না লোকটিকে? দেখ ভালো করে, ইনি আকবর চাচা, যিনি আমাদের স্কুলে দিয়ে আসতো ও নিয়ে আসতো। শ্রাবণ অবাক হয়ে বর্ণের দিকে তাকায় ও বলে, তাহলে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম শত্রুদের ধরতে। তুই আমায় সাহায্য না করলে আমি কিছুতেই এত দূরে এগিয়ে আসতে পারতাম না। সালা চুপ কর, বেশি কথা সবসময়। শ্রাবণ ও বর্ণ মিলে আকবরকে হসপিটালে অ্যাডমিট করায়। যদিও তারা বলছিল এটা পুলিশ কেস, তবুও বর্ণকে এদেশের এমন কেউ নেই যে চেনে না। বর্ণের ভয়ে লোকটিকে অ্যাডমিট করায়।
তারা ওটির সামনে দাঁড়িয়ে আছে। বর্ণ তার মণিমাকে ফোন করে সব জানায়। মণিমাও অবাক হয়ে যায়, কারণ এত বছর পর আকবর যাকে ঘিরে রয়েছে দুই পরিবারের সব শান্তির বাণী। মণিমার চোখে পানি আসে। তিনি চোখ মুছে হসপিটালের ঠিকানা নিয়ে চলে যান, কারণ তাকে যে জানতেই হবে সেই দিন কি এমন হয়েছিল, আর তা একমাত্র বলতে পারবে আকবর। এদিকে বেলাল জামানের অবস্থা খুব খারাপ। মেয়ের চিন্তা তো আছেই, তার মধ্যে বর্ণ তার সমস্ত ফ্যাক্টরি, ব্যবসা, যাবতীয় সবকিছু নিজের নামে লিখে নিয়েছে, আর হুমকি দিয়েছে যদি পুলিশের কাছে মুখ খোলে তার নয়নের মণি বিন্দুকে খুন করবে। বেলাল জামানের কাছে তার মেয়ের চেয়ে কোনো কিছুই বড় না, কিন্তু বর্ণকে এর শাস্তি পেতেই হবে। উপরে একজন রয়েছে, তিনি দেবেন এ অপরাধের শাস্তি। বেলাল জামানের প্রেশার, সুগার সবকিছু বেড়ে গিয়েছে। ডক্টর খুব খারাপ অবস্থার কথা বলে গিয়েছে, কিন্তু বর্ণ যে তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। শুধু বাকি আছে এই বাড়িটা। এটাও বলেছে এই বাড়িও নিয়ে নেবে। এসব ভাবতে ভাবতে বেলাল জামানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এদিকে হসপিটালে ডক্টর বলছে 72 ঘন্টা না যাওয়া অবধি পেশেন্টের অবস্থা বলা যাবে না। বর্ণ ডক্টরের সাথে কথা বলে সব ব্যবস্থা করে। দেন শ্রাবণ ও মণিমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বর্ষা ও বিন্দু খুব ভয় পেয়েছে। তারা দুজন একসাথে বর্ষার রুমে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু বিন্দুর মনে উঁকি দিচ্ছে নানা অজানা রহস্য, যার সমাধান আছে মণিমার কাছে। সত্য কখনো চাপা থাকে না, তাই চাপা দেওয়ার চেষ্টা করেও লাভ নেই। সত্য তো একদিন সময়ের সাথে সাথে সবাই জানবেই, হয়তো কিছু সময় পর। ঠিক তেমনি দুই পরিবারে খুনের পিছনে ঘটে যাওয়া ঘটনাটাও সবাই জানবে। তার আগেই বর্ণ বিন্দুদের পরিবারের প্রতিশোধ নিতে শুরু করে দেয়, যা দুই পরিবারের মাঝে নিয়ে আসে শোকের ছায়া। বর্ণ যদি আর একটু সময় ওয়েট করত, তাহলে হয়তো এত বড় সর্বনাশ হতো না। কিন্তু বর্ণ সেটা করেও বেলাল জামানের থেকে সর্বশেষ আশ্রয়স্থলটুকুও কেড়ে নেয়, তাকে রাস্তায় নামিয়ে দেয়। বেলাল জামান যাবার আগে বলে যায়, শর্তটা জানলে তুমি আফসোস করবে। তুমি যতই ক্ষমা চাবার চেষ্টা করো না কেন, তোমায় কেউ ক্ষমা করবে না। তুমি একা হয়ে যাবে, তোমার চারিদিকে অন্ধকার দেখবে। তুমি আমার কাছে থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছো। ঠিক তেমনি তুমি একদিন আমার জায়গায় আসবে, সেদিন হাজার চেষ্টা করলেও পথ খুঁজে পাবে না। একদিন তুমি আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছো, ঠিক তেমনি তোমার কাছে থেকেও তোমার সন্তানকে কেড়ে নিবে। উপরে একজন আছে বন্ধু, তাকে অন্তত ভয় করো। আমি কোনো ভুল করছি না তো? হ্যালো জনি, বেলাল জামান এইমাত্র এখান থেকে বেরিয়ে গেল। তোমরা নজর রাখো ওনার উপর। সকল ইনফরমেশন আমার চাই। বর্ণ কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে, যেখানে আছে আকবর চাচা। সময় মনে হয় যেতে চায় না, এমন অবস্থা বর্ণের। আর মাত্র 24 ঘন্টা বাকি আকবর চাচার জ্ঞান ফেরার। বর্ণের যে সকল রহস্যের সমাধান চাই, কারণ ওর ধারণা মিথ্যে হলে নির্দোষ একটা ফ্যামিলির উপর অবিচার করা হবে, যা বর্ণ কিছুতেই মেনে নিতে পারবে না, আর নিজেকেও ক্ষমা করতে পারবে না। আকবর চাচাকে দেখে ডক্টরের সাথে কথা বলে বর্ণ রাতে বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সেখানে মণিমা, বিন্দু, শ্রাবণ ও বর্ষা বসে থেকে গল্প করছিল। বর্ণ সেখানে গিয়ে অ্যাড হয়। একবার বিন্দুর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। বিন্দুকে আজ বউ বউ লাগছে। ফিরোজ রঙের একটা সুতির শাড়ি পরেছে, মাঝখানে সিঁথি করা, আর কিছু স্বর্ণের অলংকার। সব মিলিয়ে তার পিচ্চি বউ মনে হচ্ছে। মণিমা বলে, আকবরের অবস্থা এখন কেমন? কাল অবধি ওয়েট করতে হবে। শ্রাবণ বলল, টেনশন নিস না, কাল সব রহস্যের সমাধান হবে। ভাইয়া কিসের রহস্য রে? মণিমা বর্ষাকে ধমক দিয়ে উপরে যেতে বলে, সাথে বিন্দুকেও নিয়ে যেতে বলে। বিন্দুর আজকে কেন জানি খুব খারাপ লাগছে। মনে হচ্ছে কাছের খুব আপনজন তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু কেন এমন মনে হচ্ছে তার, সে নিজেও জানে না। তাহলে কি বাবাইয়ের কিছু হলো না তো? বাবাই কি ঠিক আছে? আজকে কেন জানি বাবাইয়ের কথা মনে পড়ছে। আমায়ও তো ওই গুন্ডাটা যেতেও দেবে না। রাত 10টা। সবাই ডিনার করে যে যার মতো বেডরুমে যায়। বর্ণ ল্যাপটপ নিয়ে কাজ করছে। বিন্দু বর্ণের পাশে গিয়ে ভয় ভয় বসে কিছু একটা বলতে চায়, বাট বলতে পারে না।
সে নিচের দিকে তাকিয়ে শাড়ির আঁচল হাতে নিয়ে খেলতে থাকে। বর্ণ বিন্দুর দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? বিন্দু আমতা আমতা করে বলে, একটা কথা বলার ছিল। তো বলে ফেলো। বলছিলাম যে তার আগেই বর্ণের ফোন আসে। জনির ফোন, সেজন্য বর্ণ রিসিভ করে, কারণ জনি দরকার ছাড়া ফোন করে না। হ্যালো জনি, হোয়াট? কোন হসপিটাল? আমি এখনই আসছি, সবাইকে নিয়ে তুমি সব ব্যবস্থা করো। বর্ণ ফোনটা রেখে বিন্দুকে বলে তার সাথে যেতে হবে এখনই। সাথে মণিমা সহ সবাইকে বলে তার সাথে যেতে। সবাই গাড়িতে বসে। মণিমা বর্ণকে বলে তারা কোথায় যাচ্ছে। আমরা হসপিটালে যাচ্ছি। কিন্তু কার কি হয়েছে দা? আকবর চাচার জ্ঞান ফিরেছে। না। বর্ণ, কি হয়েছে? আমরা কেন যাচ্ছি? বর্ণ বিন্দুর অস্থির চাহনি দেখে বলে, তাহলে শোনো। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময়ের মূল্য অনেক। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। এতে সবার জন্য মঙ্গল, কিন্তু যারা বোঝে না তাদের জন্য দুঃখ ছাড়া আর কিছুই নেই। গাড়িতে বসা সবাই স্তব্ধ। কি থেকে কি হয়ে গেল? বিন্দু তো পাপা বলে চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলছে। বিন্দু মণিমার কোলে মাথা দিয়ে আছে, তার কোনো জ্ঞান নেই। কোনো মেয়েই তার বাবার এরকম একটা খবর পেয়ে চুপ থাকতে পারে না। সে জায়গায় বিন্দু কি করে থাকবে? মায়ের আদর তো পায়নি সে, বাবাই তার কাছে সব ছিল। অথচ সেই বাবাও আজ চলে গেল তাকে একা ফেলে। ও কেমন মেয়ে যে তার বাবার শেষ সময়েও তার পাশে থাকতে পারেনি। হ্যাঁ, ঠিক শুনেছেন, বিন্দুর বাবা আর নেই। মানুষ নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে আসে ও নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে চলে যায় সৃষ্টিকর্তার নির্দেশে। সৃষ্টি যেহেতু আছে, তেমনি ধ্বংসও আছে। প্রকৃতির নিয়মে মানুষ পৃথিবীতে আসে, আবার প্রকৃতির নিয়মে চলে যায়। কেউ চাইলেও তাকে ধরে রাখতে পারে না। সব চলে যাওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। বিন্দুর বাবা মারা যাওয়ার পিছনেও কারণ আছে। তা হলো সত্য ঢাকতে কেউ একজন বিন্দুর বাবাকে নৃশংসভাবে খুন করে। কে খুন করেছে তা পুলিশ তদন্ত করছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি বেলাল জামিনের খুনের কারণ ও খুনি ধরা পড়বে। গাড়ি থেকে নেমে সবাই ক্লিনিকে যায়। বর্ণ বিন্দুকে কোলে নিয়ে আছে। বাকিরা সবাই আছে এখন। এর মধ্যে ডক্টর এসে বর্ণকে বলে, মিস্টার চৌধুরী, বেলাল জামানের হাত থেকে 3টি গুলি পাওয়া গেছে। এই গুলিগুলো আমি পুলিশকে দিয়েছি। আর লাশের অবস্থা ভালো ছিল না। মনে হচ্ছে কেউ তার মনের অনেক বছর জমে রাখা রাগগুলো লাশের উপর মিটিয়েছে। লাশ মর্গে রাখা আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আমি সব রকম সাহায্য করব আপনাদের। ধন্যবাদ ডক্টর। মণিমা প্রচুর কাঁদছে। বেলা, কোথায় গেলি বাবা? আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই শুধু একবার ফিরে আয় আমার কাছে। এটাই দুনিয়ার নিয়ম। যে চলে গেছে সে কি আর ফিরে আসে? কখনো আসে না। পরিবেশটা অন্যরকম। সবাই এখন গ্রামের বাসায়। এখানেই বিন্দুর বাবাকে কবর দেওয়া হবে। সবাই দেখতে এসেছে, শুধু একমাত্র মেয়েটার সেন্স এখনো ফেরেনি। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। হুজুর এসে বলল, আর দেরি করা ঠিক না, লাশ এখন দাফন করতে হবে। কিন্তু সবাই তো ওয়েট করছে বিন্দুর জন্য। সে এক নজরে তার বাবাকে শেষ দেখার জন্য। আর তো চাইলেও দেখতে পারবে না, বলতে পারবে না, পাপা আমার গিফট কোথায়? আর কেউ প্রিন্সেস করে ডাকবে না। মৃত মানুষকে তো এভাবে এত সময় রাখা ঠিক না। হুজুরের কথা অনুযায়ী বর্ণ ও শ্রাবণ খাটনির দুপাশে সামনে দুজন ধরে ও বাকিরা পিছনে ধরে তুলতে নেয়। এর মধ্যে ঘর থেকে কারো আর্তনাদ ভেসে আসে। সেটা আর কেউ না, এই আর্তনাদ হলো বিন্দুর, ওর বাবার প্রতি করা আর্তনাদ। পাপা, ও পাপা, তোমরা আমার পাপাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও বলছি। ও পাপা, তুমি তবে ছেড়ে একা থাকো না তো। তাহলে আমায় রেখে কোথায় যাচ্ছ? আমায় নিয়ে যাও না। তুমিও তো জানো পাপা, আমার এই পৃথিবীতে কেউ নেই। আমায় একা করে কোথায় চলে যাচ্ছ তুমি? আমি কি নিয়ে থাকবো? আমি আর পাচ্ছি না পাপা। হঠাৎ বর্ণের দিকে চোখ যায় বিন্দুর। ও কাঁদতে কাঁদতে বর্ণের হাত ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে আসে। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় বর্ণের গালে। উপস্থিত সবাই বোকা বনে যায়। বর্ণের চোখ মুখ লাল হয়ে যায়। এভাবে সে এতগুলো মানুষের মধ্যে থাপ্পড় খাওয়াতে। বিন্দু তবুও থামে না। সে বর্ণের কলার ধরে বলতে থাকে, কেন করলি তুই এমন আমাদের সাথে?
তোর কখনো ভালো হবে না গুন্ডা। তোর জন্য আমার পাপা মারা গেছে, আমি সব বুঝি। আমি এতটা অবুঝ না। তুই আমাদের সাথে অন্যায় করেছিস, তোকে আমি পুলিশে দেব। বিন্দু, তুমি ওকে ভুল বুঝছো, একটু শান্ত হও তুমি। ও তোমার স্বামী হয়, ওর সাথে এভাবে কথা বলছো কেন? আপনি চুপ করুন মণিমা, আপনি সব জানেন। আপনিও আমার পাপাকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমি সব দেখেছি। কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনারা আমার থেকে? আমার পাপাও তো মারা গেছে, এখন আমায় মেরে ফেলুন। আমি বাঁচতে চাই না এই নরকে, আমি মুক্তি চাই। যেতে দিন, চলে যেতে চাই এই স্বার্থপর পৃথিবী থেকে। কথাগুলো বলে বিন্দু মাটিতে লুটিয়ে পড়ে। বর্ণ, বিন্দিকে ধর, ও অসুস্থ। বর্ণ বিন্দুকে তুলতে গিয়ে দেখে ওর সেন্স নেই। সে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। বর্ষা ও মণিমাকে খেয়াল রাখতে বলে। বেলাল জামানের দাফন কাজ সম্পন্ন হলো। আজ আকাশের অবস্থাও ভালো না, পরিবেশটা বেশ থমথমে। বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে। একে একে সবাই চলে গেছে কবর জিয়ারত করে। বিন্দুর বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বিন্দুর মায়ের পাশে। সেখানে রয়েছে বিন্দুর মা, দাদা, দাদি, ফুফি, চাচা, যাদের মৃত্যু একই দিনে হয়েছে। বর্ণ এতক্ষণ কবরের সামনে বসেছিল। সে নিজেকে অপরাধী মনে করছে, নিজের মনকে শান্ত করতে পারছে না। তার জন্য এসব হয়ে গেল। যে যত বড় অন্যায় করুক না কেন, সে তো কারো মৃত্যু কামনা করতে পারে না। কিন্তু আজ বেলাল জামানের মৃত্যুর কারণ বর্ণ নিজেই। ও তার সর্বস্ব কেড়ে নিয়েছে, পথে বসিয়েছে লোকটিকে। কাঁধে হাত দিয়ে শ্রাবণ বলে, বন্য বাড়ি চল, অন্ধকার ঘনিয়ে এসেছে। বর্ণ তো এক ধ্যানে বিন্দুর বাবার কবরের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। শ্রাবণ জোর করে বর্ণকে বাসায় নিয়ে আসে। রাত 10টায় সবাই খাবার টেবিলে বসে, শুধু বিন্দু ছাড়া। কারো গলা দিয়ে খাবার নামছে না। রাহিমা খালা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। বর্ণ খাবার নাড়াচাড়া করতে বলে ওঠে, মণিমা, বিন্দু কোথায়? ঘরে আছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডক্টর। ও, বর্ষা, ওকে দেখে আয় তো একবার। যাচ্ছি দা। বর্ষা একটু পর গম্ভীর হয়ে ফিরে আসে। মনিমা সর্বনাশ হয়ে গেছে, বৌমনি ঘরে নেই। মণিমা সহ সবাই বলে ওঠে, কি বলিস, ভালো করে দেখেছিস? হ্যাঁ। সবাই খাবার টেবিল থেকে উঠে পুরো বাড়ি গ্রামের সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। চারিদিকে লোক লাগায়। এর মধ্যে বর্ণের ফোন আসে হসপিটাল থেকে। বর্ণ রিসিভ করে। ওপার থেকে ডক্টর বলে, আপনি এখনই আসেন, রোগীর অবস্থা ভালো না, মনে হয় ও আপনাকে কিছু বলতে চায়। বর্ণ ফোন রেখে মণিমা সহ সবাইকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে গ্রাম থেকে রওনা দেয়। কথায় আছে না, বিপদ আসে সব একসাথে আসে। দেখা যাক আকবর কি বলে মণিমা ও বর্ণকে। ডাক্তার বর্ণ সহ সবাইকে আকবরের কেবিনে নিয়ে যায়। ওদের পায়ের আওয়াজ পেয়ে আকবর চোখ খুলে সামনে তাকিয়ে দেখে মণিমাকে। সে মণিমাকে আগে থেকেই চেনে। বর্ণকে না চিনতে পারলেও ওর কথা শুনে বুঝতে পারছে ও বর্ণ চৌধুরী হবে। তার পাশে দাঁড়িয়ে থাকা দুটো ছেলে মেয়ে শ্রাবণ ও বর্ষাকে সে চিনতে পারেনি। মণিমা আকবরের কাছে গিয়ে বলে, আকবর, এখন কেমন লাগছে? আকবর উত্তরে বলে, মণিমা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি, আমার সময় শেষ মণিমা। কিন্তু যাওয়ার আগে তোমাদের সত্যি কথা বলে যেতে চাই, যা তোমাদের থেকে লুকিয়ে রেখেছিল আলতাফ মির্জা। মণিমা বলে ওঠে, কোকি আলতাফ মির্জা? হ্যাঁ মণিমা, ও তো এই খেলার পরিচালক। বর্ণ বলে ওঠে, মানে? আকবর বর্ণকে চুপ করতে বলে এবং বলল, আমার সময় বেশি নেই, দয়া করে আমার কথা আপনারা শুনুন। তারপর আকবর বলতে শুরু করে, আমি চৌধুরী বাড়ির পুরনো চাকর, আমি চৌধুরী বাড়ির ইতিহাস সব জানি। আপনার বাবা আশরাফ চৌধুরী, আলতাফ মির্জা ও বেলাল জামান ছিলেন বাল্যকালের বন্ধু। ওদের বন্ধুত্ব দেখলে সবাই হিংসা করত। খাবার খাওয়া থেকে শুরু করে ওনারা তিনজন সব কাজই একসাথে করত। আপনার বাবা আর বেলাল জামান ছিল সহজ সরল প্রকৃতির মানুষ, কিন্তু আলতাফ মির্জার পেটে ছিল অনেক শয়তানি বুদ্ধি। আলতাফ মির্জা ছিল গরিব ঘরের সন্তান, আর বাকি দুই বন্ধু ছিল প্রচুর ধন সম্পদের মালিক। তারা আলতাফ মির্জাকে সাহায্য করত অর্থ দিয়ে। তাকে খুব বিশ্বাস করে বেলাল জামান ও আশরাফ চৌধুরী আপনাদের দুই পরিবারের সব সম্পত্তি ও ব্যবসা বাণিজ্যের দেখাশোনা আলতাফ মির্জাই করত। আপনার বাবা আশরাফ চৌধুরী তিনি পরিবারকে বেশি সময় দিত।
তখন বর্ণ ও অর্ণ চৌধুরীর বয়স ছিল 10 বছর। আশরাফ চৌধুরীর আর একটা কন্যা সন্তান হয়, তার নাম বর্ষা। অপরদিকে বেলাল জামানের ঘর আলো করে আসে তার রাজকন্যা বিন্দু। যখন বর্ষা ও বিন্দুর বয়স 2 বছর হয় তখন দুই পরিবার সিদ্ধান্ত নেয় তাদের জন্মদিন একসাথে পালন করবে একদিনে। সেই অনুযায়ী সবাই কাজ করা শুরু করে দেয়। চৌধুরী বাড়ির উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের দিনে দুই পরিবারের সব গেস্টরা আসতে শুরু করে। কেক কাটার আগেই মণিমা বেলাল জামানের ছোট ভাই শাফিদ জামানের সাথে তার ছোট কন্যা অর্থাৎ আশরাফ চৌধুরীর ছোট কন্যা আফসা চৌধুরীর সাথে বিয়ের কথা বলে সবাইকে সারপ্রাইজ দেয়। সবাই অবাক হয়ে যায়, কিন্তু তা সাময়িক মাত্র। সবাই খুশি হয়ে হাততালি দেয়। শুধু একজন খুশি হতে পারেনি, তা হলো আলতাফ মির্জা। সে দূর থেকে দেখছে সবকিছু আর রাগে ফুলছে, কারণ তার অনেক দিনের স্বপ্ন ছিল আফসাকে বিয়ে করে এই বাড়িতে ঢুকে চৌধুরীর বাড়ির সব সম্পত্তি নিজের নামে করার। যদিও সে বিয়ে না করেও সব সম্পত্তি নিজের নামে করতে পারত, কিন্তু আফসার দিকে তার কুনজর ছিল। আফসা ছিল খুব সুন্দরী। তারপর বিন্দু ও বর্ষা দুজন একসাথে কেক কেটে সবাইকে খাওয়ায়। অনুষ্ঠানের শেষের দিকে শাফিদ জামান আফসাকে ইশারায় ছাদে যেতে বলে। তারা একে অপরকে ভালোবাসত আগে থেকেই। আফসার সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে যায়। আর এদিকে আলতাফ মির্জার রাগ কন্ট্রোল করতে না পেরে ডিনার টেবিলে খাবারে বিষ মিশিয়ে দেয়। অর্ণ, বর্ণ, বর্ষা ও বিন্দু ওরা কেক, আইসক্রিম, চিপস, ফুচকা খেয়ে ডিনার না করে ঘুমিয়ে পড়ে। ডিনার টেবিলে সবাই বসেছে, শুধু আলতাফ মির্জা ছাড়া। আর মণিমার শরীর খারাপ, সেজন্য আসেনি। এর মধ্যে আশরাফ চৌধুরী খেয়াল করে আলতাফ, শাফিদ ও আফসা নেই। তারা দু বন্ধু খাবার না খেয়ে দুজন দুদিকে তাদের খুঁজতে যায়। এদিকে ডিনার টেবিলে বর্ণের মা ও বিন্দুর মা সহ গেস্টরা সবাই খেতে বসে। অন্যদিকে আশরাফ চৌধুরী সব দিকে খুঁজে ওদের না পেয়ে ছাদে যায়। যে দেখে তার আদরের ছোট বোনের নিথর দেহ পড়ে আছে, শরীরে কাপড় ঠিক নেই। সে চিৎকার দিয়ে বোনের মাথা নিজের কোলে নেয়। আফসা বলে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। বল বোন, তোর এই অবস্থা কে করেছে? আফসা তুতলিয়ে বলে, ভাইয়া। বলার আগেই দেহ ত্যাগ করে। আশরাফ চৌধুরী মনে করে শাফিদ তার এত বড় ক্ষতি করছে। সে চিৎকার করে নিচে এসে দেখে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে, আর তার স্ত্রী ববিতা ছটপট করছে। সে ববিতার কাছে যায়। ববিতা অনেক কষ্ট পাচ্ছে, কথা বলার মতো অবস্থায় সে নেই। তবুও অনেক কষ্টে বলল, খাবারে কেউ বিষ দিয়েছে। আশরাফ চৌধুরী ববিতাকে তুলতে নিলে ববিতা মারা যায়। এর মধ্যে আলতাফ মির্জা এসে আশরাফের কানে কান পড়া দেয় যে এসব কিছু বেলালের প্ল্যান। বেলাল বাগানে আছে। আশরাফ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাগানে যায়। যে দেখে শাফিদ বাগানে পড়ে আছে, তার বুকে ছুরি। আশরাফ শাফিদের কাছে যে ডাকে ও ছুরিটা বের করতে নিলে বেলাল চলে আসে। বেলাল বলে, আশরাফ, তুই আমার বন্ধু হয়ে এত বড় ক্ষতি করতে পারলি? তুই আমার ভাইকে মেরে ফেললি। এক পর্যায়ে আশরাফ হাতে ছুরি নিয়ে বেলালের দিকে এগিয়ে গেলে বেলাল গুলি টার্গেট করে আশরাফের দিকে। এই সুযোগে আলতাফ পেছন থেকে গুলি করে আশরাফকে। তখন মণিমা, অর্ণ, বর্ণ উঠে আসে। এসে দেখে বেলালের হাতে গুলি, আর আশরাফ মাটিতে লুটিয়ে পড়ছে। অর্ণ পাপা বলে দৌড়ে যায়, তাকেও গুলি করে আলতাফ, কিন্তু সবাই ভেবে নেয় বেলাল। মণিমা ও বর্ণ ওদের ধরে কাঁদতে থাকে। বেলালকে পুলিশ নিয়ে যায়। বিন্দুর যেহেতু কেউ নেই, সেজন্য বেলাল তাকে বিন্দুর নানি বাড়ি পাঠিয়ে দেয়। আর এদিকে আলতাফ মির্জা সব সম্পত্তি নিজের নামে লিখে নেয় আর আপনাদের বের করে দেয়। বর্তমান আকবর সহ সবাই কাঁদছে। বর্ণ বলে ওঠে, আকবর চাচা, আমার ফুপির এই অবস্থা কে করেছিল? আকবর উত্তরে বলে, আলতাফ মির্জা, সে রাতে তোমার ফুপু ছাদে গেলে আলতাফ ডিনারে বিষ দিয়েও শান্ত হয়নি। সে প্রচুর ড্রিঙ্কস করে ও ছাদে যায়। যে দেখে শাফিদ ও আফসা দুজনকে জড়িয়ে আছে। আলতাফ ওদের কাছে যেয়ে দুজনকে ছাড়িয়ে ড্রিঙ্কের গ্লাসটা ভেঙে শাফিদের বুকে ঢুকিয়ে দেয়। ছটপট করলে পাশে রাখা ছুরি দিয়ে তার বুকে খসাতে থাকে। তারপর ছাদ থেকে বাগানে ফেলে দেয়। তোমার ফুপু চিৎকার করলে সে তার মুখ চেপে ধরে তোমার ফুপুর উপর ঝাঁপিয়ে পড়ে। আমি সব দেখে ফেলি। আলতাফ আমায় দেখে ফেলে, আমার মুখ বন্ধ রাখতে বলে, নয়তো আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। আমি তাকে জিজ্ঞাসা করি সে এমন কেন করলো। নেশাগ্রস্ত থাকার জন্য সব বলে দেয়। আমি যখনই তোমার বাবাকে সব বলতে আসব, তখন ও আমার পায়ে গুলি করে। আমি পালিয়ে এসে দেখি সব শেষ এখানে।
তখন আমি শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসি। সে আমার পিছনে লোক লাগায়। আমি শহরে এসে ভিক্ষা করা শুরু করে দেই। বলে কাঁদতে নিল আকবর। পাশে বসে মণিমাও কাঁদছে। বর্ণ সব কথা শুনে ফ্লোরে বসে পড়ে। শ্রাবণ ও বর্ষা বর্ণের কাঁধে হাত রাখে। সবাই যেন ভয়ঙ্কর অতীতে ডুব দিয়েছিল, যেখানে সাঁতার কাটা অত্যন্ত বোকামির কাজ। এর মধ্যে আকবরের অবস্থা খারাপের দিকে। সে নিঃশ্বাস নিতে পারছে না। একসময় সে বর্ণের হাত ধরে অনেক কষ্টে ক্ষমা চেয়ে নেয়। তারপর সে আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। জোরে একবার নিঃশ্বাস নিয়ে বর্ণের কোলে ঢলে পড়ে। বর্ণ জোরে চিৎকার করে ওঠে। আকবর চাচা। রুমের সবাই নীরবতা পালন করছে। আকবরের এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। নীরবতা বেশি সময় থাকে না। দরজার পাশে দাঁড়িয়ে থাকা কেউ একজন চিৎকার করে ওঠে। এ কণ্ঠ যে সবার চেনা। এ আর কেউ না, এ হচ্ছে বিন্দু। সবাই বিন্দুর দিকে তাকায়। বিন্দু সব শুনেছে। বিন্দু আর দাঁড়িয়ে না থেকে দৌড় দেয়। সামনে পিছনে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। তার শুধু ইচ্ছা করছে যেদিকে দু চোখ যায় সেদিকে যেতে। সবাই বিন্দুর পিছনে আসছে। বর্ণ অনেকবার তাকে ডাক দেয়, কিন্তু বিন্দু পিছনে না তাকিয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে বর্ণ গাড়ি নিয়ে বিন্দুকে ফলো করে। বিন্দু তো দৌড়াচ্ছেই, কিন্তু বর্ণের কথা না শুনে আসাটা যে বিন্দুর জন্য কতটা বিপদ তা বিন্দু বুঝতে পারছে না। অতি কষ্টে মানুষ হিতাহিত জ্ঞান ভুলে যায়। ঠিক বিন্দুর ক্ষেত্রেও তাই হয়েছে। বিন্দু মেইন রোডের সামনে পিছনে না তাকিয়ে দৌড়াতেই আছে। তার পাশ দিয়ে বড় বড় গাড়ি যায়, তবুও তার কোনো খেয়াল নেই। পিছন থেকে বর্ণ ডাক দিচ্ছে, তবুও শোনে না। সে আজ তার জীবনে সবচেয়ে বড় সত্যি জানতে পেরেছে। সে এতটাই শক পায় যে সে এখন নিজের কন্ট্রোলে নেই। বিন্দু ভাবছে তার সাথে এমন কেন হলো। এসব ভাবতে ভাবতে যখনই রাস্তার ওই পাশে যাবে, তখন কোথা থেকে বড় একটা মাইক্রো এসে তা থেকে একটি লোক বিন্দুকে তুলে নেয়। এদিকে কিছুক্ষণ পর বর্ণ এসে দেখে বিন্দু নেই। অনেক খুঁজেও বিন্দুকে পায় না। চারদিকে পুলিশ লাগিয়ে দেয় বিন্দুও তাদের একমাত্র শত্রু আলতাফ মির্জাকে ধরতে, কিন্তু কোথাও পায় না বর্ণ। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়, তবুও বিন্দুর কোনো খোঁজ নেই। বর্ণ এখন সেই আগের বর্ণ নেই। বর্ণ তো তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে পাগল প্রায়। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরে আসে। বর্ণ একা অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রেখেছে, যে রুমে বিন্দুর নানান স্মৃতি জড়িয়ে রয়েছে। বিন্দুকে এখানেই নানানভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করত বর্ণ। বিন্দুর আর্তনাদ যেন এই ঘরে ভাসে এখনো। ঠিকমতো খাবার খায় না, সবার সাথে কথা বলে না, নিজের যত্নও নেয় না। পুলিশ সব আশা ছেড়ে দিয়েছে, কিন্তু বর্ণ ছাড়েনি। বর্ণ বিশ্বাস করে সে একদিন তার পিচ্চি বউকে নিজের কাছে পাবেই। তার যে প্রিয়তমাকে অনেক কিছু বলার রয়েছে, ক্ষমা চাওয়া তো এখনো বাকি আছে। আজ বর্ষা ও শ্রাবণের বিয়ে, যদিও কারণ ও সব দিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। চৌধুরী মঞ্জিল আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো বাড়ি লাইটিং। হবে না কেন, চৌধুরী বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। চারিদিকে আত্মীয় স্বজনের হৈ হৈ আনন্দ চিৎকার, সব মিলিয়ে উৎসব মুখর। শুধু একজনের মনেই আনন্দ নেই, তা হলো বর্ণের। রাত 12টার সময় শ্রাবণ বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে, খুব নার্ভাস, ভিতরে যেতে পারছে না। এদিকে বর্ষা লাল টুকটুকে বেনারসি শাড়ি, হালকা সাজ, শরীরে ফুলের গহনা পরে, মাথায় ঘোমটা দিয়ে ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে। রুমের লাইট অফ করা, চারদিকে মোমের আলো ও বিভিন্ন ফুলের সুবাস। আজকেই তো তার ফুলসজ্জা। আজকেই সেই রাত, যে রাত নিয়ে প্রত্যেক মেয়ে স্বপ্ন দেখে তার ভালোবাসার মানুষকে নিয়ে। বর্ষাও তার ভালোবাসার মানুষকে পেয়েছে, কিন্তু শ্রাবণ তো অন্য মেয়েকে ভালোবাসে। শ্রাবণ বিদেশ যাওয়ার আগেই বর্ষাকে বলে গেছে সে কাউকে ভালোবাসে, এবং তা নিজের জীবনের চেয়েও বেশি। তাহলে শ্রাবণ কি বর্ষাকে মেনে নিতে পারবে? এসব ভাবতে ভাবতে দরজার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে শ্রাবণ আসে। বর্ষা শ্রাবণকে প্রথা অনুযায়ী সালাম করে, কিন্তু শ্রাবণ কোনো কথা না বলে ওয়াশরুমে যায়। বর্ষার মন খারাপ হয়ে যায়, কারণ সে তো তার বরের থেকে এতটুকু কথা শোনারও যোগ্যতা রাখে না। শ্রাবণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এখন সাদা রঙের পাঞ্জাবি পরেছে।
বর্ষার দিকে এগিয়ে এসে বলে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি ওপাশে শুয়ে পড়ো, আমি এপাশে শুয়ে পড়ি, মাঝখানে বালিশ থাক। বর্ষা অবাক হয়ে যায়, কারণ সে বান্ধবীদের থেকে শুনেছে বাসর রাতে সকল স্বামী স্ত্রী গল্প করে, একে অন্যকে চেনে। এ রাত তো দুটি মন, দুটি মানুষ এক হয়ে যাওয়ার রাত, আর তার বর কিনা এসে শুয়ে পড়তে বলেছে, তাও আবার মাঝখানে বালিশ। ভাবা যায়? আমি তো জানি সে অন্য কাউকে ভালোবাসে, তাই বলে এমন ব্যবহার। আমি তো বিয়ে করতে চাইনি, তাহলে কেন ও আমায় বিয়ে করলো? না, এ অপমান সহ্য করা যায় না। শুনছেন? শ্রাবণ মাথায় হাত রাখা অবস্থায় বলল, বলো। আমি জানি আপনি আমায় ভালোবাসেন না, তাহলে বিয়ে করছেন কেন? উত্তরটা কি আজকেই লাগবে? অবশ্যই, আজ এবং এক্ষুনি। যদি বলি আমি বাধ্য না? তা বললে হবে না, আপনাকে বলতেই হবে। বিয়েটা কোনো ছেলে খেলা না। আমি জানি আপনি অন্য একজনকে ভালোবাসেন। আপনি আমার ফ্যামিলিকে না করতে পারেননি বলে আপনি তাদের মতামত গ্রহণ করে নিয়েছেন। সমস্যা নেই, আপনার যদি আমাকে পছন্দ না হয় আপনি আমায় বলতে পারেন। পছন্দ না হলে কি করবে? আমি আপনাকে মুক্তি দিয়ে দিব, আমি ডিভোর্স দিই। বর্ষা কথাটা পুরো বলতেই পারে না, তার আগেই শ্রাবণ তার ঠোঁট দিয়ে বর্ষার ঠোঁট। ঘটনাটা আকস্মিক হওয়ায় বর্ষার বুঝতে বেশ সময় লাগলো। ততক্ষণে শ্রাবণ বহুদিনের তৃষ্ণা মেটানোর কাজে ব্যস্ত। 10 মিনিট পরে শ্রাবণ ঠোঁট থেকে নেমে বর্ষার গলার নিচে লালচে তিলে কিস করতে থাকে। তখন বর্ষা নিজের থেকে শ্রাবণকে বেশ জোরে ধাক্কা দেয়। শ্রাবণ রাগী চোখে তাকায়, তার চোখ লাল হয়ে গিয়েছে। শ্রাবণ বলতে শুরু করে, আমার থেকে মুক্তি এতটা সহজ নয় মিসেস শ্রাবণ। আজকের দিনে তুমি এই মুখে দিবসের কথা আনো কিভাবে? আজকে আমাদের পবিত্র রাত, আর তুমি কি না? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, খুব ভালোবাসি তাকে, নিজের জীবনের চেয়েও বেশি। সেইটা তুমি ঠিক শুনেছ, সেইটা তুমি মিসেস শ্রাবণ। আমি ভাবছিলাম বিয়েটা তাড়াহুড়া করে হয়ে গেল, তোমায় একটু টাইম দেব। এখন ভাবছি আমি ভুল, তোমাকে আর টাইম দেওয়া যাবে না। আজকে রাতেই তোমার দানা ছেড়ে দিব। শ্রাবণের কথা শুনে বর্ষা জমে গেছে। সে কি করে পারলো শ্রাবণকে ভুল বুঝতে? শ্রাবণ তাকে এত ভালোবাসে, আর সে কিনা এই রাতে তাকে এভাবে হার্ট করেছে। ওর গাল বেয়ে নোনা জল পড়ছে, এদিকে শ্রাবণের চোখেও পানি, যার জন্য এতদিন ওয়েট করছে এই রাতটার জন্য, আর সে কিনা মুক্তি দেবে না। আর না, অনেক হয়েছে। আজ শুধু তার মায়াপরীকে মন ভরে আদর করবে। বর্ষা শ্রাবণের দিকে তাকিয়ে ক্ষমা চাইতে নেয়, কিন্তু পারে না। তার আগেই শ্রাবণ বর্ষাকে আলিঙ্গন করে ও গভীর ভালোবাসায় ডুব দেয়, যেখানে দুটি মানুষ সবকিছু ভুলে একে অপরকে উজাড় করে দেয় সমস্ত ভালোবাসা। এদিকে বর্ণের মনটা আজ বেশ খারাপ। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে, যদিও কষ্টটা তার নিত্যদিনের সঙ্গী। তবুও আজ কেন জানি তার কাছের মানুষকে হারানোর ভয় করছে মনের ভিতর। বিন্দুর কি কোনো বিপদ? না, তা হতে পারে না। এসব কি ভাবছি আমি? আল্লাহ, তুমি আমার বিন্দুকে রক্ষা করো, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। হঠাৎ বর্ণের ফোন আসে। হ্যালো, সরি, চিনলাম না। হোয়াট? আমার বাচ্চা? বর্ণের মাথাটা ধরেছে, মন একটুও ভালো নেই। ফোনে খবরটা পেয়ে একটু ভালো লাগছে না, কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। তার যে মায়াপরীকে চাই, তার সাথে অনাগত রাজকন্যাকেও চাই। হ্যাঁ, বর্ণ বাবা হতে চলেছে। বিন্দু 3 মাসের অন্তঃসত্ত্বা। কেউ একজন ফোন করে খবর দেয় বর্ণকে। খবরটা পেয়ে যতটা না খুশি, তার চেয়ে বেশি ভয় ও চিন্তায় পড়ে যায় বর্ণ। কারণ লোকটি বর্ণকে ভয় দেখায় তার স্ত্রী ও অনাগত সন্তানকে মেরে ফেলবে। বর্ণ লোকটিকে বলে তার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দিতে তার কাছে, বিনিময়ে যা চাইবে সব দেবে। এতে যদি বর্ণ ফকিরও হয়ে যায় তাও রাজি সে। তার স্ত্রী ও অনাগত সন্তানের জীবনের কাছে সবকিছু তুচ্ছ। পাগলের মতো বর্ণ ড্রাইভিং করে সারা রাত খুঁজতে থাকে। ওই নাম্বারে বারবার ডায়াল করে, বাট ফোন অফ। আর কোনো উপায় না পেয়ে সে পুলিশের সাথে যোগাযোগ করে ও তাদের ফোন নাম্বারটা দেয়। হয়তো এই নাম্বারটা কাজে লাগতে পারে। আজ বর্ণের খুব একা মনে হচ্ছে। বেলাল জামানের কথা সত্যি হলো, বর্ণ আজ খুব একা হয়ে গেছে। কেউ নেই তার পাশে, সব পাপ। পাপের ফল একদিন না একদিন পেতেই হয় পৃথিবীতে। বর্ণও পাচ্ছে।
একদিন বিন্দুকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, আর আজ তার অনাগত সন্তান ঠিকভাবে পৃথিবীতে আসবে কিনা তাও সন্দেহ। ভোর হয়েছে, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, মিষ্টি রোদ জানালা ভেদ করে শ্রাবণের মুখে পড়ছে। বর্ষার ঘুম ভেঙে যায়, সে নিজেকে শ্রাবণের বাহুবন্ধনে দেখতে পায়। বর্ষা শ্রাবণের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কাল রাতের কথা মনে পড়ে, লজ্জায় লাল নীল হলুদ হয়ে যায়। শ্রাবণের মুখটা খুব নিষ্পাপ লাগছে। কে বলবে এই ছেলেটা কাল সারা রাত বর্ষাকে জ্বালিয়ে মেরেছে। আমি যে আপনাকে খুব ভালোবাসি, এসব ভাবতে ভাবতে শ্রাবণ নড়ে ওঠে। বর্ষা বুঝতে পেরে চোখ বন্ধ করে নেয়। শ্রাবণ যদি বুঝতে পারে বর্ষা তাকে দেখছে, তাহলে সে লজ্জাতে শেষ হয়ে যাবে। শ্রাবণ ঘুম থেকে উঠে দেখে তার মায়াবতী তার বুকে জড়িয়ে ধরে আছে, চুলগুলো ছড়িয়ে তার বুকের উপর পড়েছে। শ্রাবণ যেন আজ পরিপূর্ণ হয়েছে। এই মায়াবতীকেই তো সে চেয়ে এসেছে মনে মনে। বর্ষা শ্রাবণের বুক থেকে উঠতে নিলে শ্রাবণ এক ঝটকায় বর্ষাকে ফেলে দিয়ে শুয়ে পড়ে। কি করছেন? ছাড়ুন। যা করার করছি, তুমি চুপ করে থাকো। আজব, আমায় যেতে দিয়ে যা করার করুন। আমি আমার বউয়ের সাথে করছি, তোমার কি? পাগল? হ্যাঁ, আমার মিষ্টি বউটার জন্য। বলে শ্রাবণ বর্ষার চুলে নাক ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পরে বর্ষা ছাড়া পেয়ে গুটি গুটি পায়ে উঠে ওয়াশরুমে যায়। বর্ণ সকাল 10টার দিকে বাসায় আসে। ডাইনিংয়ে সবাই বসে আছে। সবাইকে দেখেও না দেখার ভান করে চলে যায়। রুমে গিয়ে দরজা লক করে সব জিনিস ভাঙচুর শুরু করে দেয়। বিকট শব্দের আওয়াজ পেয়ে সবাই বর্ণের রুমের সামনে যায়। মণিমা বলে, বর্ণ, দরজা খোলো। বর্ণ। এভাবে কিছু সময় যাওয়ার পরে শ্রাবণ দরজা ভাঙে। সবাই ভিতরে গিয়ে দেখে পুরো ফ্লোর জুড়ে রক্ত ও কাচের টুকরো। বর্ণ সেন্সলেস হয়ে পড়ে আছে। মণিমা চিৎকার দিয়ে বলে ওঠে, বর্ণ। তাড়াতাড়ি বর্ণকে সবাই ক্লিনিকে নিয়ে যায়। 5 মাস পর সবাই যে যার লাইফ গুছিয়ে নিয়েছে। মণিমা হজ পালন করতে গেছে। শ্রাবণ বর্ষাকে নিয়ে ব্যস্ত। কয়েকদিন যাবৎ মেয়েটার শরীর মোটেও ভালো যাচ্ছে না, কিছু খেতে পারছে না। যা খায় সব বমি করে ফেলে দেয়। শুধু অগোছালো রয়ে গেছে বর্ণের জীবন। সে হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় এসে নিজেকে বন্দি করে রাখে। সবসময় বিন্দু ও তাদের সন্তানের চিন্তা করে। বর্ণ এখন 5 ওয়াক্ত নামাজ ধরছে, কারণ ও বিশ্বাস করে একমাত্র উপরওয়ালাই তাকে ক্ষমা করে বিন্দুকে তার কাছে ফিরিয়ে দিতে পারে। এটাই বর্ণের বিশ্বাস। শ্রাবণ রুমে এসে দেখে বর্ষা শুয়ে থেকে কি যেন নিয়ে চিন্তা করছে। শ্রাবণ বলে, রেডি হয়ে নাও, আমরা বের হব। শুনুন না। জান, কোনো না নয়, আজ তোমার কথা শুনবো না। বলছিলাম কি, আজ তো আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমরা না হয় আগামীকাল যাই। আমি এখন তো সুস্থ। প্লিজ বর্ষা। আমি কোনো কথা বলবো না আপনার সাথে। আরে আমার মায়াপরিটার দেখছি এত রাগ। ওকে, কালকেই যাব আমরা। শ্রাবণ রেডি হয়ে বর্ষার কপালে ভালোবাসার পরশ এঁকে অফিসে চলে যায়। শ্রাবণ চলে যাওয়ার পরে বর্ষা নিচে পানি খেতে যায়। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় বর্ষা। কাজের মেয়ে কুসুম চিৎকার করে ওঠে। বর্ণ রুমে বসে হাদিস পড়ছিল। কুসুমের চিৎকার শুনে এসে দেখে তার আদরের বোন সেন্সলেস অবস্থায় নিচে পড়ে আছে। সে কারে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে যায়। শ্রাবণকে কল করে ঠিকানা দেয়। ডক্টর কিছু টেস্ট লিখে দেয়। নার্স এসে বর্ষাকে টেস্টগুলো করতে নিয়ে যায়। বর্ণ করিডরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছোটবাবুর কান্নার শব্দে পিছনে তাকিয়ে দেখে একটা লোকের হাতে ছোটবাবু। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই জন্ম নিয়েছে। বাবুটিকে দেখে মায়া হলো বর্ণের। কেমন জানি চেনা মুখের মতো লাগছে। আজ বিন্দু কাছে থাকলে ওদেরও বাবু পৃথিবীর মুখ দেখত। আমার বাবু কি আদৌ বেঁচে আছে? না, এ আমি কি বলছি? নার্স এসে লোকটিকে বলে, পেশেন্ট আপনার কে হয়? আমার বোন। ওনার অবস্থা ভালো না, প্রচুর ব্লিডিং হচ্ছে, অফ রাখা যাচ্ছে না, রোগীর বাঁচার আশা খুব কম। আপনি ওনার হাজব্যান্ডকে খবর দেন। কিন্তু ওর তো বর নেই। রোগী শুধু বর্ণ বর্ণ করছে। উনি কে? বর্ণ এতক্ষণ কথাগুলো শুনছিল। শেষের কথা শোনার পরে তার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। নার্সের থেকে রুম নাম্বার শুনে দৌড় দেয়। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে বিন্দু।
তার কোনো সেন্স নেই। স্যালাইন ও ব্লাড চলছে, মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। কতদিন পর বর্ণ তার মায়াময় স্ত্রীকে দেখল। বর্ণ বিন্দুর কাছে গিয়ে ঝাঁকাতে থাকে আর বলে, এই বিন্দু, জান কথা বলো। দেখো, আমি তোমার গ্যাংস্টার হাজবেন্ড। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি একবার চোখ খুলে তাকাও। আমাদের মেয়ে কাঁদছে জান, তুমি তাকে দেখবে না? নার্স আর ওই লোক পাশে দাঁড়িয়ে আছে। কি করছেন আপনি? পেশেন্টের অবস্থা ভালো না। নার্স, ও আমার স্ত্রী। আপনি যত বড় বড় ডক্টর আছে নিয়ে আসুন। আমি বর্ণ চৌধুরী। আমার বউকে আমার কাছে জীবিত অবস্থায় চাই। পাশে থাকা লোকটি কিছু বুঝতে না পেরে বর্ণকে বলে, আমি পিয়াস। আমি বিন্দুকে আজ থেকে 5 মাস আগে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পেয়েছি। আপনি আমার খুব বড় উপকার করেছেন। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। আপনি আমার খুব বড় উপকার করেছেন। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। কিন্তু পৃথিবীতে যে ভালো মানুষ এখনো আছে, আজ তার প্রমাণ আবারও পেলাম। ও আমার স্ত্রী। আপনার সাথে কথা পরে বলছি। এই নিন আপনার মেয়ে। এতক্ষণে শ্রাবণ ও বর্ষা বিন্দুর কেবিনে এসে হাজির। ওরা ভীষণ খুশি, কারণ বর্ষা মা হবে। আর এদিকে বিন্দুকে পাওয়া গেছে, আর তাদের বেবিও। বর্ণ বাচ্চাকে বর্ষার কাছে দিয়ে ডক্টরের সাথে কথা বলে। ডক্টর কোনো আশা দেখতে পারছে না। বর্ণ কোনো আশা না পেয়ে নামাজে বসে মোনাজাত করে বিন্দুর জন্য, কারণ উপরওয়ালা কখনো কাউকে নিরাশ করেন না। তার কাছে কিছু চাইলে তিনি ঠিক দেন। উপরওয়ালার কাছে কেউ মন থেকে কিছু চাইলে তিনি কখনো নিরাশ করেন না। ঠিক তেমনি আল্লাহ বর্ণের ইচ্ছাও পূরণ করেছেন। বর্ণের একটাই ইচ্ছা ছিল, বিন্দুকে তার বুকে ফিরিয়ে দিতে। তাই তো মহান আল্লাহ বর্ণের মোনাজাত কবুল করেছেন। বিন্দু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বর্ণের করা পাপের জন্য বর্ণ বেশ অনুতপ্ত। বর্ণ বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা করা মহৎ গুণ। আর বর্ণ তো জেনে বুঝে অপরাধ করেনি। প্রতিশোধের নেশা মানুষকে অন্ধ করে দেয়। বর্ণ প্রতিশোধের নেশায় বিন্দু ও বিন্দুর পরিবারের সাথে অন্যায় করেছে। বর্ণ এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পাঞ্জাবি পরিধান করে। এমনকি বিন্দুর বাবার নামে বর্ণ একটি এতিমখানা ও মাদ্রাসা তৈরি করেছে। কেউ পাপ কাজ করে অনুতপ্ত হলে আল্লাহ ক্ষমা করে দেন। আর হাদিসে লেখা আছে, আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন। সেজন্যই তো বিন্দু বর্ণকে ক্ষমা করেছিল। সকালের মিষ্টি রোদ সব কুয়াশা কাটিয়ে দিচ্ছে। এখন বেশ শীত পড়েছে। শীতের সময় ছোট বাচ্চাদের খুব সমস্যা হয়, কারণ ওদের ত্বক হয় খুব কোমল। আর শীতে তো বাচ্চাদের অসুখ বিসুখের কোনো শেষ নেই। তাই তো মণিমার কঠোর নির্দেশ ঋদ্ধি ও অন্তুকে এই শীতে বাহিরে যেন বের না করা হয়। ঋদ্ধি হলো বিন্দু ও বর্ণের মেয়ে। আজ তার 1 বছর পূর্ণ হলো। আর অন্তু হলো বর্ষা ও শ্রাবণের ছেলে। ওর বয়স 4 মাস। এই 1 বছরে চৌধুরী মঞ্জিলের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। প্রতিশোধের নেশায় বাড়িটি যখন প্রাণহীন হয়ে উঠেছিল, ঠিক তখনই বর্ণ বিন্দুর বাচ্চাটি সব ঠিক করে দেয়। 1 বছর আগে বিন্দু যখন মৃত্যুর সঙ্গে লড়ছিল, তখন বর্ণের ফোন আসে পুলিশ স্টেশন থেকে। বর্ণকে যেতে বলে। বর্ণ কথা অনুযায়ী চলে যায়। গিয়ে দেখে পুলিশ আলতাফ মির্জাকে আটক করেছে। আলতাফ মির্জা নিজের দোষ স্বীকার করে নেয়। আলতাফ মির্জাই বিন্দুকে 4 মাস তার আস্তানায় আটক করে রেখে দেয়। আলতাফ মির্জা যেদিন বর্ণকে ফোন করে তার বাচ্চা ও বিন্দুর ক্ষতি করার কথা বলে, তখন বিন্দু আড়াল থেকে সব শুনতে পায়। ঠিক তখনই সে আলতাফ মির্জা ও তার দলের লোকেদের চোখ এড়িয়ে বেরিয়ে পড়ে। অনেকটা পথ আসার পরে বিন্দু চোখে অন্ধকার দেখে রাস্তায় অজ্ঞান হয়ে যায়। পিয়াস নামে ছেলেটি রাস্তায় একটা মেয়েকে পড়ে থাকতে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। পিয়াস মেয়েটির দিকে এগিয়ে যায় ও তার পালস চেক করে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। পিয়াস তখন তাকে গাড়িতে তোলে এবং পরবর্তী 6 মাস তাকে আগলে রাখে। আর সেই মেয়েটি হলো বিন্দু। তার পরের ঘটনা আপনারা সবাই জানেন। আর চৌধুরী বাড়ি নানান রঙের লাইটিংয়ে সেজে উঠেছে। আজ যে চৌধুরী বাড়ির উত্তরাধিকারীর 1 বছর পূর্ণ হলো। বিন্দু আজকে নীল রঙে সেজেছে বর্ণের পছন্দ অনুযায়ী। নীল বেনারসি শাড়ি, ভারী গহনা, হালকা মেকআপ, খোপায় বেলি ফুল, সব মিলিয়ে বিন্দুকে খুব সুন্দর দেখতে লাগছে। বিন্দু ঋদ্ধিকে সাদা রঙের ড্রেস পরে দিয়ে মা মেয়ে নিচে নামে। ঠিক তখনই তাদের উপর পুষ্পবৃষ্টি হয়।
বিন্দু অবাক চোখে সবার দিকে তাকায়। বর্ণ আজকে একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। সে এগিয়ে এসে ঋদ্ধিকে কোলে নিয়ে বলে, আমার প্রিন্সেসটার পছন্দ হয়েছে? বর্ণ বিন্দুর কানে কানে গিয়ে বলে, আমার রানীর কি পছন্দ হয়েছে? বর্ণের কথায় বিন্দু বেশ লজ্জা পেয়ে সামনে তাকায়, দেখে সবাই তাদের দেখে হাসছে। শ্রাবণ, বর্ষা ও পিয়াস এগিয়ে এসে বলছে, তোমাদের প্রেমের পর্ব কি শেষ? না হলে বলো, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। পিয়াস, সব দোষ তোমার বোনের। কি বললেন? হয়েছে, তোরা এবার থামবি? সুযোগ পেলেই ঝগড়া করিস। ভুলে যাস না তোরা এখন আর ছোট বাচ্চা না, বরং তোদের 1 বছরের একটা বাচ্চা আছে। সবাই হেসে ওঠে। সবাই মিলে কেক কাটে। সবাই ডিনার সেরে যে যার মতো চলে আসে। বিন্দু ঋদ্ধিকে ফিডিং করছে। বাবু ঘুমাও, তুমি দুষ্টুমি করছো কেন? বর্ণ পাশে এসে শুয়ে পড়ে। আমার মামনিটা ঘুমাচ্ছে না কেন? না মা, অনেক রাত হয়েছে, ঘুমাও। এর মধ্যে বর্ষা নক করে রুমে আসে ঋদ্ধিকে নিতে। ঋদ্ধিও ফুফির সাথে চলে যায়, আজ ওখানেই থাকবে। বর্ণ দরজা লাগিয়ে লাইট অফ করে এসে দেখে বিন্দু উঠছে। কি হলো, উঠছো কেন? এসব ভারী শাড়ি পরে শোবো নাকি? চেঞ্জ করতে যাচ্ছি। কোথাও যাবে না, এখানেই থাকো। কে বলেছে ভারী শাড়ি পরে শুতে? বারে, আপনিই তো যেতে দিচ্ছেন না, না গেলে কিভাবে চেঞ্জ করব? আমার কাছে এসো, আমি বলছি কিভাবে চেঞ্জ করতে হবে। বিন্দু বর্ণের দিকে এগিয়ে যায়। বর্ণ বিন্দুকে বেডে বসিয়ে একে একে বিন্দুর সব গহনাগুলো খুলে বেড সাইডে রেখে দেয়। চুল থেকে বেলি ফুল নিয়ে খোপা খুলে চুলগুলো কোমরে ছড়িয়ে দেয়। বর্ণ যখনই বিন্দুর কাঁধ থেকে আঁচলের পিন খুলতে নেবে, বিন্দু তখন বাধা দেয়। কি হলো, এসব কি করছেন? আজ আমি তোমার মাঝে ডুবতে চাই, তোমার ভালোবাসার গহীনে যেতে চাই, তোমার মাঝে সাঁতার কাটতে চাই, আমার রঙে তোমাকে রাঙাতে চাই। প্রিয়তমা, আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমায় ফিরিয়ে দিও না। ভালোবাসার মানুষের এমন ডাক কি কেউ ফিরিয়ে দিতে পারে? বিন্দুও পারেনি। বর্ণ, আমিও আপনাকে খুব ভালোবাসি। আমিও আপনার রঙে নিজেকে রাঙিয়ে নিতে চাই, যেখানে থাকবে না কোনো প্রতিশোধ, শুধু থাকবে বর্ণ বিন্দুর ভালোবাসা। বর্ণ অনুমতি পেয়ে তার প্রিয়তমাকে নিয়ে পাড়ি জমায় ভালোবাসার অন্য জগতে। বিন্দুও বেশ সাড়া দেয়। সব বাধা পেরিয়ে বর্ণ আর বিন্দু আবার এক হয়ে যায়। তারা ভালোবাসার অতলে ডুবতে থাকে। এ যেন এক সুখেরই অন্য ভুবন।